আসসালামু আলাইকুম। আজকে বিআইডব্লিউটি এর বাকি ম্যাথ গুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন এখানে বলতেছে ডেল্টা কানেক্টেড লোড হ্যাজ আই বি সমান এত অ্যান্ড কন্ডাক্টর সি ইজ ওপেন। তো এই ম্যাথটা কিন্তু মোটামুটি বিভিন্ন ভাবে আমাদের অনেকবার আসছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, একটা বলা যায় যে খুব ফ্রিকোয়েন্টলি রিপিট হয়। এটা একটু সবাই ভালো করে দেখে রাখতে পারেন। এইখানে এই ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম লাগতেছে, এই জন্য অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। যে অন্যান্য জায়গায় দেখা যায় যে এ ফেজের কারেন্ট দেওয়া থাকে, এখানে বি ফেজের কারেন্ট দেওয়া আছে, বাট প্রবলেম হচ্ছে যদিও বি ফেজের কারেন্ট দেওয়া আছে, বাট আমাদের প্রশ্নে বলা ছিল যে এ কেই রেফারেন্স ধরতে হবে। তার মানে ঘুরে ফিরে কিন্তু সেই এই ম্যাথটাই ওই আগে অন্যান্য কোম্পানিতে যে কোশ্চেনটা আসছিল, এখানেও কিন্তু একই কোশ্চেন। যদিও বি দেওয়া আছে বাট এ কে রেফারেন্স ধরতে বলতেছে। মনে করেন আমাদের ডেলটা যদি এরকম থাকে, আমি এরকম সিম্বল দিয়ে মনে করেন দেখাচ্ছি। তো এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, আর সি ফেজ কিন্তু আমাদের ওপেন। প্রশ্নে বলা আছে সি ফেজ ওপেন। এ ফেজ কে মানে বি ফেজ 12 এম্পিয়ার ঠিক আছে, বাট এ কে রেফারেন্স ধরতে বলতেছে। তার মানে যে এইটা হচ্ছে আমাদের 12 রেফারেন্স ধরতেছে, মানে 0 ডিগ্রি। কারেন্ট এই দিক দিয়ে ঢুকবে। এখন এর ভিতরে যেভাবেই ফ্লো করুক না কেন, কারেন্টকে তো বের হয়ে আসতে হবে। কারেন্ট তো এই দিক দিয়ে বের হতে পারতেছে না, তার মানে এই পুরো কারেন্টটা যখন বের হবে এই পথ দিয়ে বের হবে। এখন এই নোড আর এই নোডের দিকে তাকালে দেখতে পাচ্ছি ঢোকার রাস্তা একটা, বের হওয়ার রাস্তাও একটা। তার মানে যেই পরিমাণ এন্টার করবে ওই পরিমাণে কিন্তু আমাদের লিভ করবে। তাহলে এইদিকে যদি 12 এম্পিয়ার ঢুকে, বেরও হবে এই 12 এম্পিয়ার। বাট আমরা ক্যালকুলেশন করার জন্য এটাকে আই এ বলে থাকি, এটাকে আই বি বলে থাকি। দেখেন আই বি যেই দিকে দেখাচ্ছে, এই 12 0 ডিগ্রি, এটা তার উল্টা দিকে দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আই এ সমান 12 0 ডিগ্রি, আই বি সমান এর উল্টা। তো উল্টাকে হয় আপনি -12 এম্পিয়ার লিখতে পারেন, অথবা 12 ∠180 ডিগ্রি অ্যাম্পিয়ার লিখতে পারেন। আইসি যেহেতু ওপেন, তার মানে এখানে কোনো কারেন্ট নাই। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকচুয়াল কারেন্ট। আর এখন আমাদের এদের কি করতে হবে? ফাইন্ড দা সিমেট্রিক্যাল লাইন কারেন্টস। তার মানে সবগুলোর জন্য দেখাতে হবে, অর্থাৎ আই এ 012, আই বি 012, আই সি 0 1। তো এই জিনিসটা মোটামুটি আমরা জানি। প্রথমে এ বের করে নেব, তারপরে বি সি পরে আসতেছে। সেটা কি? আই এ 0 সমান 1/3, তিনটার যোগফল। তো তিনটা যদি যোগ করি, খেয়াল করে দেখেন, এটা কিন্তু বেসিক থেকেও জানা যায়। নিউট্রাল জিরো সিকোয়েন্স কারেন্ট সবসময় ওয়াই এর জন্য পাওয়া যায় এবং নিউট্রাল থাকলেই পাওয়া যায়। তার মানে ওয়াই যদি নিউট্রাল থাকে তবে জিরো সিকোয়েন্স কারেন্ট থাকবে, আদারওয়াইজ থাকবে না। আর ডেল্টাতে যেহেতু নিউট্রাল নাই, তো আমাদের এটা 100% কি হবে? 0 এম্পিয়ার হবে। আর এমনিতে তিনটা যোগ করলেও দেখবে জিরোই আসবে। বাট বেসিক থাকলে আমাদের আর এত কষ্ট করা লাগে না, একবারে জিরো বসাই দিলেই চলে। তাহলে আই এ ওয়ান এটা কত? 1/3 আই এ প্লাস, এটা আমরা মনে রাখবো হচ্ছে 1 এ স্কোয়ার। তার মানে এ আই বি স্কোয়ার আইসি। তো আইসি যেহেতু জিরো, এইটুকু নিয়ে ঝামেলা আমাদের করা লাগবে না। এটা করলে কত আসে দেখেন, 1/3 আই এ মানে এই যে 12, আই বি মানে তো -12, তাহলে এই -12 দিলাম ইন্টু এই ছোট হাতের এ বলতে 120 ডিগ্রি বোঝায়। তাহলে এটা আসতেছে হচ্ছে আপনার 6.93 -30 ডিগ্রি। আই এ টু কত? এটা হচ্ছে 1 এ স্কোয়ার, তাহলে এটা হবে 1 a স্কোয়ার এ। এটা সলভ করলে দেখবেন যে সেম জিনিসটা এটা ক্যালকুলেটর তুললেই হবে। এটা দেখবেন 30 ডিগ্রি আসবে। এবার বি আর সি, এটা আমরা সূত্র দিয়েও করতে পারি। আর যদি কনসেপ্ট বুঝেন তাহলে
বের করাটা আর একটু ইজি হবে, অত সূত্র মনে রাখবে চলবে। কনসেপ্ট কি দেখেন, ওয়ান হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, টু হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তো পজিটিভ সিকোয়েন্সটা কি মিন করে, এ যদি এই বরাবর থাকে, বি হবে এই বরাবর, সি হবে এই বরাবর, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। এ বি সি, এই যে এ বি সি। নেগেটিভ সিকোয়েন্স কি হয়, এর উল্টা হয়। তার মানে নেগেটিভ সিকোয়েন্সে যদি এ এই বরাবর থাকে, সি থাকবে এই বরাবর, আর বি থাকবে এই বরাবর, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। দেখেন, পজিটিভ হোক, নেগেটিভ হোক বা জিরো, এই জিরো সিকোয়েন্স সবার কিন্তু সেম থাকে। মানে এক কথায় এই জিরো সিকোয়েন্সটা এবিসি সবার সেম থাকে। তার মানে আমরা লিখতে পারি আই বি জিরো, আই সি জিরো, আই এ জিরো, এটা সব সেম। জিরো সিকোয়েন্স তো এটা না, জিরো সিকোয়েন্স যদি আমরা আঁকি তাহলে যে এরকম ভাবে আঁকতে হবে, এই যে এরকম একই দিকে থাকে জিরো সিকোয়েন্স। তাহলে এটা কত, 0 অ্যাম্পিয়ার। এবার একটু দেখেন, এটা তো ওয়ান, 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 এটা হচ্ছে টু, টু, টু। তো পজিটিভ সিকোয়েন্সে কি হচ্ছে, আই বি ওয়ান, খেয়াল করে দেখেন আই বি ওয়ান মান কিন্তু সেম থাকে। আই বি ওয়ান এ থেকে 120 ডিগ্রি ল্যাগে আছে। তার মানে আই এ ওয়ান এর মান যা, আই বি ওয়ান এর মান তাই থাকবে। অ্যাঙ্গেল এইটার থেকে 120 ডিগ্রি ল্যাগ। তার মানে -30 -120, তার মানে -150। দেখেন আমাদের সূত্র মুখস্থ ছাড়াই বেসিক কনসেপ্ট থেকে কিন্তু বের করে ফেলা যাচ্ছে। আইসি ওয়ান তাহলে কত, দেখেন আইসি ওয়ান এর সাথে 120 যোগ হচ্ছে, তার মানে এর সাথে 120 যোগ করে দেবো, মানে এর সাথে 120 যোগ করলে সিটটা পাওয়া যায় পজিটিভ সিকোয়েন্সে। তাহলে -30-এর সাথে 120 যদি যোগ করি, তাহলে +90 ডিগ্রি। আর আই বি টু, এই দুইটার জাস্ট উল্টা। বি টু তে 120 ডিগ্রি যোগ হবে, তার মানে যে এইটা জাস্ট এখানে বসাই দেবো। আর সি টু তে 120 ডিগ্রি বিয়োগ হবে, তার মানে যে এইটা এখানে বসাই দেবো। ওয়েট 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 ওয়েট, না সরি 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 সরি, আমাদের একটু ভুল হলো। এটা এখানে বসাইলে চলবে না। কার থেকে হবে, এ টু থেকে হবে। এখন এ টুর দিকে তাকাতে হবে, এ টু তো 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলে হবে সিটটা, 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রি যোগ করলে হবে বিটটা। তাহলে 30-এর সাথে 120 যোগ করলে হবে +150 ডিগ্রি, তাহলে বিটটা হবে 150 ডিগ্রি। এটা আমি যেটা বলছি সেটা ভুল, এটা শুধরাই নিয়ে। আইসি টু কত, আই এ টুর থেকে 120 ডিগ্রি বিয়োগ করতে হবে। তো আই এ টু 30, 30 থেকে যদি 120 ডিগ্রি বিয়োগ করে কত হয়, -90। তো এই হচ্ছে মোটামুটি আমাদের লাইন কারেন্টস এর কম্পোনেন্ট, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, এটা আলাদা ভিডিওতে সলভ করা হয়েছে, এটা আমি আর আলোচনা করলাম না। এটা বলতেছে ফাইন্ড ভি নট এন্ড পাওয়ার ডেলিভার্ড বাই দ্য অ্যাক্টিভ সোর্সেস। একটু খেয়াল করে দেখেন, এই সার্কিটে ভি নটের কোনো সাইন আসলে কোশ্চেনে দেওয়া ছিল না। তো ভি নটের যদি সাইন না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্স্যাক্টলি ভি নটের যে মান আসবে সেটার সাইন এক্স্যাক্টলি বলতে পারবো না যে প্লাস নাকি মাইনাস। তবে সাধারণত কারেন্ট সোর্স গুলোর ক্ষেত্রে আমরা কি করি, অ্যারো হেডে প্লাস অপোজিটে মাইনাস দিয়ে ক্যালকুলেশন করি। ফলে এই ভি নটটা আপনারা চাইলে এটা প্লাস, মানে অ্যারো হেডে প্লাস অপোজিটে মাইনাস, এটা মাইনাস দিয়ে ভি নট বের করতে পারেন। কেউ যদি উপরে প্লাস নিচে মাইনাস দেন, সেক্ষেত্রে তার অ্যান্সার সেমই আসবে, শুধু সাইনটা আলাদা হবে। মানে এক কথায় প্লাস মাইনাস হতে উল্টা হবে। তবে আপনি পরীক্ষার হলে যে সাইনটা ফিক্স করে দিবেন, ওইটা অ্যান্সার করে দিলেই চলবে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, ধরেন আমরা একটা রেফারেন্স নোট নিলাম। রেফারেন্স নোট যদি নেই, এই নোডালে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিলেই ওকে। আচ্ছা, এই নোডালের ভোল্টেজ কত হবে, আমরা চাইলে ভি ওয়ান বলে দিতে পারি। বাট আরেকটু সহজে করা যায়, এটা যদি গ্রাউন্ড হয় মানে 0 ভোল্টেজ হয়, তাহলে এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই নোডেরও ভোল্টেজ সেটা হবে, সেটা কত, 6 ix। তাহলে এইটার ভোল্টেজ হচ্ছে 6 ix। যেহেতু আইএক্স আননোন একটা, ইজিলি এখানে আমাদের আইএক্স এর মানটা চলে আসবে। আইএক্স পেয়ে গেলে ভি নটটা ইজিলি বের করা যাবে। তাহলে এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, কত আসে দেখেন, 6 ix -12 / 3 প্লাস
6ix/6, আর এখান থেকে কারেন্ট চলে যাচ্ছে 2ix। তাহলে এখান থেকে ix এর ভ্যালুটা বের হয়ে যাবে। এটা আসছে 0.8 অ্যাম্পিয়ার। এখন দেখেন ভি নট কিভাবে বের করবে, যে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলে ভি নটটা চলে আসবে। তাহলে এখানে আসছে কি -V0 প্লাস 4 × 2ix। তো ix যেহেতু পেয়ে গেছি, আমরা 2ix এর পরিবর্তে একবারে এটাই বসাই দিলাম। দেন -6ix ইকুয়াল 0। তাহলে V0 কত আসতেছে? এই V0 সমানের এ পাশে আসলে প্লাস, তার মানে অ্যাজ ইট ইজ এটা বসাই দিলেই চলতেছে। 4 × 2 × 0.8 -6 × 0.8। তাহলে এটা আসতেছে হচ্ছে 1.6 ভোল্টেজ। এটাই অ্যান্সার। তার মানে বুঝাচ্ছে কেউ যদি সাইনটা উল্টা নেন তার অ্যান্সার আসবে -1.6 ভোল্টেজ। কোনো সমস্যা নেই, ওইটা দেখা দিলেই চলবে, সাইনটা রাখলেই হচ্ছে। এবার আর একটা কোশ্চেন বলতেছে পাওয়ার ডেলিভার্ড বাই দ্য অ্যাক্টিভ সোর্স। অ্যাক্টিভ সোর্স কে, যে এটা। তাহলে এ কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে, তার জন্য আমার এই কারেন্টটা আগে বের করা লাগবে। দুইটা গুণ করে দিলে সেটা ডেলিভার পাওয়ার হয়ে যাবে। তাহলে আই সমান কত? আই সমান 12 -6ix/3। এটা আসতেছে হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স কত? 12 × 2.4। তাহলে এটা আসতেছে হচ্ছে আপনার 28.8 ওয়াট। এটাই তাহলে আমাদের অ্যান্সার। ড্র দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ এসিআর উইথ এত অ্যান্ড, এই যে আমাদের একটা কোশ্চেন বলছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমি একটু পরে আলোচনা করতেছি। এই ম্যাথের সূত্রটা একটু বসাই দিই। সেটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলাটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর। এই সূত্রটা একটু মনে রাখবেন, ইনটু ডিস্টরশন পাওয়ার ফ্যাক্টর। এই যে ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর, এটা আমাদের কিভাবে করব, ক্যালকুলেশন করব। প্রশ্নে আমাদের কি বলতেছে দেখেন, হোয়াট উইল বি দ্য পাওয়ার ফ্যাক্টর ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইজ 25 ডিগ্রি। তাহলে যে অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট 25 ডিগ্রি, মানে এখান থেকে আমরা যে ডিস্টরশন পাওয়ার ফ্যাক্টরটা বের করে নিতে পারবো, মানে cos 25 ডিগ্রি। যদি আমাদের ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টরটা না থাকতো, এই যে এটা থেকে যেটা বের করা যায়, তাহলে আমরা এটাকেই পাওয়ার ফ্যাক্টর হিসেবে অ্যান্সার করে দিতাম, যেটা আমরা নর্মালি করে থাকি। বাট এখানে সেই সুযোগটা নাই। তাহলে সেটা আমাদের এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা কত? 1/√1 + THD তার হোল স্কয়ার। THD যেটা দেওয়া আছে, সেটাই হচ্ছে আমাদের এই ফ্যাক্টর থেকে আমাদের এই ফ্যাক্টরটা বের করে দিতে হবে। যেটাকে আমরা বলা হয়ে থাকে হচ্ছে এই THD, মানে হচ্ছে টোটাল হারমোনিক ডিস্টরশন। ওয়েট ওয়েট, আমি মনে হয় একটু উল্টা লিখছি। এটা হচ্ছে টোটাল হারমোনিক ডিস্টরশন। তো ডিস্টরশন যেহেতু, তাহলে এটা আমাদের একটু মানে ঠিক আছে, বাট উল্টা হবে আসলে। মিনিট। ডিসপ্লেসমেন্টে আসলে এটা এটা তো ডিস্টরশন, এই যে ডিস্টরশন থেকে টোটাল হারমোনিক ডিস্টরশন।
এটা হচ্ছে cos 25 ডিগ্রি ইন্টু এই ডিস্টরশন ফ্যাক্টরটা হচ্ছে যে টোটাল হারমোনিক ডিস্টরশন ফ্যাক্টর থেকে নিতে হবে 1 + THD তার হোল স্কয়ার। এটা করলে যা আসে তাই। তাহলে cos 25 ইন্টু 1/√1 প্লাস এটা কত 49% মানে 0.49 তার স্কোয়ার, 0.8138 অথবা 0.814 লিখলেও চলতেছে। এবার আসি আমাদের এই যে গ্রাফটা, এটা আমাদের অনেক সময় জাস্ট ড্র করে দিলেই চলবে, যেহেতু কোনো ব্যাখ্যা ট্যাখ্যা চাই না, আমি জাস্ট একটু শর্টকাটে বলি জিনিসটা। সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিজিয়ন আর এটা হচ্ছে আমাদের রিভার্স রিজিয়ন। তো ফরওয়ার্ড রিজিয়নে কি হয়, আমাদের এসসিআর এ একটা গেট থাকে। তো যখন শুরুতে আমরা এই যে ভোল্টেজ বৃদ্ধি করি, আমাদের এই গেটের ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে, মানে এক কথা এসিআর এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা খুবই নগণ্য হয়, যেটাকে যে বলতেছে ফরওয়ার্ড লিকেজ কারেন্ট। মানে ওইটাকে আমরা এখন পর্যন্ত এসিআর এর অন কন্ডিশন হিসাবে আসলে ধরি না। এসিআর অন হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, অন হয়নি। এই জন্য এই পুরো মোডটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড, মানে এখনো এটা ব্লক অবস্থায় আছে। আমরা যখন ভোল্টেজ বাড়াতে থাকি একটা টাইম পর দেখা যায় যে এসসিআরটা আমাদের কন্ডাকশনে চলে যায়। এই যে যেই ভোল্টেজে এসে সেটা হচ্ছে, এটাকেই বলতেছে ভিবিও বা ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ। মানে এই ভোল্টেজের পর এসে আমাদের এসসিআরটা কন্ডাকশন মোডে চলে যাচ্ছে, যে ফরওয়ার্ড কন্ডাকশন মোড অন স্টেট। এখন প্রবলেম হচ্ছে এই যে ভিবিওটা দেখেন অনেক পরে পাইছি, এইখানে আমাদের গেট কারেন্টের একটা ভূমিকা আছে। যদি আমরা এই যে এখানে দেখেন গেট কারেন্ট বলে দিচ্ছে IG0, আমরা যদি এই গেট কারেন্টটা বাড়াতাম তাহলে দেখতে পেতাম যে আমাদের এসসিআরটা এত দূর এসে না, হয়তো এইখানে এসেই ফরওয়ার্ডে চলে গেছে। আবার যদি আরো বাড়াতাম, ধরেন এটা IG1, এটা মনে করেন IG2, গেট কারেন্ট যদি আরো বাড়ানো যেত, দেখা যেত যে আমাদের এই ভিবিওটা এখানে না হয়ে এটার নাম হচ্ছে ধরেন এটা VBO1, এটার নাম হচ্ছে VBO2। তার মানে ভিবিওটা কম কম ব্রেক ওভার ভোল্টেজেই এসসিআর অন হয়ে যেত। IG2 মানে আইজিটা যদি আরো বাড়াতাম দেখা যেত এখানে এসেই আমাদের অন হয়ে গেছে, এখানে এসেই অন হয়ে গেছে। তার মানে গেট কারেন্ট যত বাড়ানো যাবে এসসিআর তত দ্রুত কন্ডাকশনে যাবে বা তত দ্রুত অন স্টেটে যাবে। এটাই মূলত গেট কারেন্টের ভূমিকা। গেট কারেন্ট বাড়ালে কম ব্রেক ওভার ভোল্টেজেই এসসিআরটা আমাদের অন স্টেটে চলে যায়। এখানে দুইটা টার্ম আমাদের খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ল্যাচিং কারেন্ট, একটা হচ্ছে হোল্ডিং কারেন্ট। ল্যাচিং কারেন্ট কি, এই যে ল্যাচিং কারেন্ট বলতেছে যেই কারেন্টের পরে আমাদের এসসিআরটা টোটালি অন স্টেটে থাকতেছে, সেটাই হচ্ছে আমাদের ল্যাচিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট কি, হোল্ডিং কারেন্ট হচ্ছে যেই কারেন্টের নিচে আমাদের এসসিআরটা টোটালি কি থাকে, অফ থাকে, টোটালি অফ থাকে, সেটাকে বলতেছি হোল্ডিং কারেন্ট। আর যে কারেন্টের উপরে আপনার হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা টার্ম মনে রাখলে সব থেকে ভালো, ওইটাই আসলে মেন পয়েন্ট ল্যাচিং কারেন্টের ক্ষেত্রে, যে এই সময় আমরা যদি গেট পালসটা তুলেও নিই তাও এসসিআরটা আমাদের অন স্টেটে থাকবে, ওই কারেন্টটাকেই বলতেছি ল্যাচিং কারেন্ট। মানে এই অ্যানোডের যে কারেন্টটা আছে, এই কারেন্টটা এই ল্যাচিং কারেন্টকে ক্রস করার পর গেট তুলে নিলেও আমাদের কি হবে, মানে গেট পালস তুলে নিলেও আমাদের এই এসসিআরটা অন স্টেটে থাকবে, ওই কারেন্টটাকে বলতেছি ল্যাচিং কারেন্ট। আর হোল্ডিং কারেন্ট যার নিচে অ্যানোড কারেন্টটা আসলে এসসিআরটা টোটালি অফ স্টেটে থাকবে, সেটাকে বলতেছি হোল্ডিং কারেন্ট। মানে ডেফিনেশন চাইলে একটু বইয়ের মতো করে সুন্দর করে দিয়ে, আমি এখানে জাস্ট কনসেপ্টটা বলে দিচ্ছি যে কোনটা কি মিন করতেছে। আর রিভার্সটা একদম ডায়োডের মতো, যে রিভার্সে আমাদের দেখা যাবে যে ভোল্টেজ যদি বৃদ্ধি করতে থাকি আমাদের একটা খুবই মিনিমাম একটা লিকেজ কারেন্ট ফ্লো করবে। ফ্লো করতে করতে এমন একটা ভোল্টেজ পাবো যেটাকে বলছি ব্রেকডাউন ভোল্টেজ, যার ফলে একটা হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে এসসিআরটাকে আমাদের ড্যামেজ করে দেবে অথবা বার্ন হয়ে যাবে এসসিআরটা, সেটাকে আমরা বলতেছি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। আর এই রিজিয়নটা হচ্ছে আমাদের রিভার্স রিজিয়ন, এটা ফরওয়ার্ড রিজিয়ন, এটা রিভার্স রিজিয়ন। আর প্রত্যেকটা টার্ম একটু মার্ক করে দিলেই মোটামুটি আমাদের এসিআর এর ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ হয়ে যাবে। আর এইটা আর ডায়োডেরটার ভিতরে মেন পার্থক্য কি, রিভার্স তো দুজনেরই সেম, ফরওয়ার্ডে ডায়োডে আসলে যে গেট পালস জিনিসটা থাকে না, ওইটা টোটালি হয় কোনো একটা রিজিয়ন ধরেই আমাদের কন্ডাকশনে যাবে, নাহলে কোনো একটা রিজিয়ন ধরে টোটালি অফ। বাট এসিআর এ আমরা যেটা কন্ডাকশন রিজিয়ন আছে সেখানে ইচ্ছা মতো আমরা কন্ডাকশনে যাওয়াইতে পারি অথবা অফ রাখতে পারি।
ওই গেট পালসের উপরে ভিত্তি করে। এটাই হচ্ছে মেইনলি আমাদের পার্থক্য। আচ্ছা, নেক্সট ম্যাথে আসি। এটা বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই। এই আই কারেন্টটা বের করতে হবে। তো এটা যেহেতু একটু জটিল একটা সার্কিট, আমরা চাইলে নর্মালি কেভিএল দিয়ে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। বাট একটা জিনিস দেখেন, এই যে এখানে আমাদের রেশিওটা দেখেন ইকুয়াল আছে। তো অনেকেই আবার এই রেশিও ইকুয়াল দেখে বলতেছে এটা তো হুইটস্টোন ব্রিজ ফলো করতেছে, তাহলে কারেন্ট জিরো হয়ে যাবে। বিষয়টা কিন্তু এক্স্যাক্টলি তা না। তার কারণ হচ্ছে হুইটস্টোন ব্রিজ আছে বিধায় 10 ভোল্টেজের ইফেক্টিভ কোনো কারেন্ট আসতেছে না ওকে। বাট 1 ভোল্টেজের তো ইফেক্ট আছে। ও তো আর কারেন্ট জিরো করবে না, ওর জন্য তো কিছু কারেন্ট ফ্লো করবে। কারণ এখানে কিন্তু কারেন্ট জিরো তখন বলতে পারতাম যদি এই 1 ভোল্টের সোর্সটা না থাকতো। তখন আমরা ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিতাম যে আই সমান জিরো। কারণ এই যে 100/150, 120/180 দেখেন অনুপাত করেন। 100/150, 2/3, 120/180, 2/3। তার মানে দেখেন এই রেশিও সেম, হুইটস্টোন ব্রিজ নীতি ফলো করতেছে। ফলে আমরা আই সমান জিরো দিতাম যদি সোর্সটা না থাকতো। যেহেতু সোর্স আছে এখন আর জিরো দেওয়া যাবে না। আমরা একটা সহজ উপায় করতে পারি কি, এখানে একটা সরি থেভেনিন রুলস অ্যাপ্লাই করতে পারি, অথবা আপনি কেভিএল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমার কাছে মনে হয় থেভেনিনটা সহজ। থেভেনিন মানে কি, আমরা প্রথমে এই যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটাকে খুলে ফেলবো। এটাকে যদি খুলে ফেলি মানে এর রেসপেক্টে যদি বের করি, তাহলে কি আসে দেখেন। যেহেতু হুইটস্টোন ব্রিজ ফলো করতেছে, তাহলে এই নোডের ভোল্টেজ যা হবে এই নোডের ভোল্টেজও তাই হবে। তাহলে আমাদের ক্যালকুলেশনও করার দরকার নাই, আমরা বলে দেবো এটা জিরো ভোল্টেজ। তাহলে ভি থেভেনিন জিরো ভোল্টেজ হয়ে গেলো, এটা ক্যালকুলেশনের দরকার নাই। তাহলে আমাদের একটা ক্যালকুলেশন সহজ হয়ে গেল। দেন আর থেভেনিন যখন বের করবো, সার্কিটটা কিরকম হবে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন এটা আমাদের একটু ঝামেলা মনে হতে পারে, তো শুরু করি। দেখেন এই যে এই পোর্শনটা, এইটা, এইটা, আর এইটা, এটা কিন্তু একটা ডেল্টা ফর্ম তৈরি করতেছে। তাহলে এই ডেল্টাটাকে আমরা প্রথমত কি করতে পারি, ওয়াই বানাই ফেলতে পারি। এটাকে যদি ওয়াই বানাই ফেলি, সার্কিটটা তখন কিরকম হবে। এই যে এই ডেল্টাটা এইরকম ওয়াই হয়ে গেল, যেটাকে তীর মতো দেখা যাইতে পারে। এই দুই মাথা তো কানেক্টেড ছিল, এই মাথা কানেক্ট করে দিলাম। এইটা আগে যা ছিল এখনো তাই থাকবে, তার মানে যে 100 আর 150, এই তিনটা এখন চেঞ্জ হবে। মানে 120, 180 আর 10, এই তিনটার ভিতরে এখন ডেল্টা ওয়াই কানেক্ট করবো। তো ডেল্টা ওয়াই এর সূত্র কি, এই যে এই রেজিস্টরটা, এটা আসলে কি এই এইখানকার না, এই দুইজনের কানেকশন। তো যেই দুইজনের কানেকশন থাকবে তার গুণফল ডিভাইডেড বাই সবার যোগফল, এটা কিন্তু শর্টকাট সূত্র। এখানে যে রেজিস্টরটা দেব এটা যেই দুইজনের কানেকশনে আছে তাদের গুণফল। কোন দুইজনের কানেকশন, 120 আর 180। আর নিচে হচ্ছে সবার যোগফল। সবার যোগফল মানে 120 যোগ 180 যোগ 10। তাহলে এটার মান হচ্ছে 69.68। এইটা, এইটা হচ্ছে এই দুজনের যোগফল, মানে 180 আর 110-এর যোগফল। মানে যোগফল বলতে কানেকশন আর কি। তাহলে এখানে 180 আর 10-এর গুণফল করে দিতে হবে। এটা হবে 5.81। এটা কাদের কানেকশন, এটা হচ্ছে 120 আর 10-এর কানেকশন। এটা আসতেছে 3.87।
এবার একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে আমাদের আর থেভেনিন বের করতে হবে, এই দুইজন কি সিরিজ, এই দুইজন সিরিজ, এই দুই ব্রাঞ্চ প্যারালাল, তার সাথে এটা যোগফল। তাহলে আমরা বলতে পারি বিষয়টা এরকম হবে, 69.68 প্লাস, এটা তো সিরিজে থাকবে, আর এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের প্যারালাল করে দেবো, ব্র্যাকেট নিয়ে নিলাম 103.87, এদের ইনভার্স যোগ এই ব্রাঞ্চ মানে 155.81, এদের ইনভার্স হোল ইনভার্স, তাহলে যে 132.00 আছে, আমরা 132 ওহম লিখে দিতে পারি। তাহলে আমাদের আর থেভেনিন হচ্ছে 132 ওহম। তাহলে আমাদের সার্কিটটা হচ্ছে, থেভেনিন সার্কিটটা কিরকম হচ্ছে দেখেন, থেভেনিন ভোল্টেজ 0, তার সাথে থেভেনিন রেজিস্ট্যান্স, আর ওই যে যে ব্রাঞ্চটা আমরা খুলে ফেলছিলাম সেই ব্রাঞ্চটা এখন কানেক্ট করে দিব। সরি, 10 ওহম ছিল। আর এই যে কারেন্টটা আমাদের বের করতে হবে, দেখেন কারেন্ট প্লাস থেকে বের হওয়ার কথা, বাট প্লাসেই এন্টার করতে সেটা চাচ্ছে। তাহলে আমাদের সামনে একটা মাইনাস নিতে হবে, ভোল্টেজ ডিভাইডেড বাই 132 আর 10 হচ্ছে 142। তাহলে এটা আসতেছে হচ্ছে 0.007.042 মিলি করলে ওই যে 1000, মানে এক কথায় 1 2 3, 7.042 মিলি অ্যাম্পিয়ার লিখে দিলে চলতেছে। ঠিক আছে, সামনে কিন্তু মাইনাস থাকবে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের আনসার। পরেরটা বলতেছে ফাইন ইন্ডিভিজুয়াল লোড ফ্যাক্টর। আচ্ছা, ইন্ডিভিজুয়াল মানে কনজিউমার এ, কনজিউমার বি, কনজিউমার সি, প্রত্যেকের দেখেন টাইম টু টাইম লোড দেওয়া আছে। লোড ফ্যাক্টর বের করতে হবে। লোড ফ্যাক্টর মানে কি? লোড ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের অ্যাভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে এর জন্য সেটা কত হবে? অ্যাভারেজ লোড মানে, আমি একটু পাশে টাইমটা লিখে ফেলি তাহলে আমাদের জন্য ভালো হবে। এটা 12টা থেকে 8টা, তার মানে এটা হচ্ছে 8 ঘন্টা। 8টা থেকে 2টা, 8 4 2 6 ঘন্টা। এটা হচ্ছে 2টা থেকে 5টা, তার মানে 3 ঘন্টা। 5টা থেকে 10টা 5 ঘন্টা। 10টা থেকে 12টা মানে 2 ঘন্টা। কে কতক্ষণ চলতেছে সেটা আমরা, আর এখানে আমি আর এরকম লিখতেছি না। আমি সূত্রটা জাস্ট দিই, এভারেজ লোড বাই ম্যাক্সিমাম লোড ফ্যাক্টর অফ কে, ক্যালকুলেটারে তুলে দিচ্ছে যেহেতু জায়গা শর্ট। তার মানে যে 200, আমরা আপাতত যেহেতু কোনো ইউনিট নাই, নর্মাল ওয়াট হিসাবেই ধরবো। 200 ওয়াট চলতেছে 8 ঘন্টা, প্লাস 100 চলতেছে 6 ঘন্টা, 1000 চলতেছে 3 ঘন্টা, 300 চলতেছে 5 ঘন্টা, প্লাস 100 চলতেছে 2 ঘন্টা। এটা যে আমরা যে বলতেছি 200 চলতেছে 8 ঘন্টা, এই প্রত্যেকটা যে বের হলো এটা এনার্জি বের হলো, বাট আমাদেরকে অ্যাভারেজ লোড বের করতে হবে। এটা কি একটা দিনের জন্য না? যেহেতু একটা দিনের জন্য, এই জন্য 24 ঘন্টা দ্বারা ভাগ করে দিলাম, এটা হয়ে গেল অ্যাভারেজ লোড। এই যে যেটা বের হলো এটা হচ্ছে অ্যাভারেজ লোড, ভাগ করবো ম্যাক্সিমাম ডিমান্ড। তো এর দিকে তাকালে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কত, 1000। তাহলে 1000 দ্বারা ভাগ করে দিলে আমাদের প্রথমটা লোড ফ্যাক্টর বের হয়ে গেল 0.2875। পার্সেন্ট করলে 28.75% লিখে দিলে চলতেছে। একইভাবে যদি আমরা বি এর জন্য বের করি, বি এর জন্য 100 চলতেছে 8 ঘন্টা, আমরা যে শুরু থেকে এই করি, মানে যে 8 ঘন্টা এটা 100-র জন্য। ওকে, আমরা শুধু লোডটা চেঞ্জ করি, টাইম যেহেতু আমাদের ঠিকঠাকই দেওয়া আছে। 200 চলতেছে পরেরটা, তারপরেরটা হবে 1200,
তারপর একটা হবে টাইম, কিন্তু ঠিকই দেওয়া আছে এই জন্য আমি টাইমে হাত দিচ্ছি না। তারপর একটা হবে 1300, আর লাস্টেরটা হবে নো লোড মানে 0। আচ্ছা 0 এরকম 24 দ্বারা ভাগ করে দিলাম, এটা বের হলো অ্যাভারেজ লোড ভাগ এটার ম্যাক্সিমাম ডিমান্ড। দেখেন তাকালে দেখতে পাচ্ছি 1300। তাহলে এর লোড ফ্যাক্টর আসছে 0.388, বসায় দিতে পারি। দেন সি এর জন্য কত আসবে, এখানে আসলে একটু বেশি কোশ্চেন ছিল, সবকিছুই বের করতে দিছিল। প্রথমটা নো লোড, তার মানে প্রথমটা নিতে হবে 0, তারপর একটা হচ্ছে 1100, তারপর একটা 200, তারপর একটা 100, আর তার লাস্টেরটা হচ্ছে 200। এটা হচ্ছে আমাদের এভারেজ লোড ভাগ, এইখানে ম্যাক্সিমাম আছে দেখেন 1100, তাহলে 1100 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এটা আসতেছে 0.307, বসায় দিতে পারে। এটা দশমিকের পরে কে কয়টা নিচ্ছে তার উপরে। বইতে হয়তো আমি আরো দুই একটা ভিজিট দেখাইছি, এটা কোনো বড় ইস্যু না, আপনার যেরকম ইচ্ছা 4টা হোক 3টা হোক 2টা হোক দেখা দিলেই চলতেছে। তাহলে এই গেল আমাদের ইন্ডিভিজুয়াল লোড ফ্যাক্টর। এবার বলতেছে ফাইন্ড দ্য ডাইভার্সিটি ফ্যাক্টর অফ দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই পুরো সিস্টেমের কথা যদি বলে, পুরো সিস্টেমের জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর বের করা হবে। ডাইভার্সিটি ফ্যাক্টর কি? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই পুরো সিস্টেমের ম্যাক্সিমাম ডিমান্ড আমাকে বের করতে হবে। অর্থাৎ পুরো সিস্টেমের ম্যাক্সিমাম ডিমান্ড এখান থেকে আমাদের মাথায় নাও আসতে পারে, কারণ কনজুমার এর জন্য হয়তো আমরা মাথায় এরকম আসতে পারে যে সবগুলোর ভিতরে যে বড় সেটাই হয়তো, বাট না। কারণ দেখেন এই যে 12টা থেকে 8টা পর্যন্ত টোটাল চলতেছে 300, এই পর্যন্ত টোটাল চলতেছে 300, আর 1100 1400 এরকম। আমাকে টোটাল হিসাবে এরকম করতে হবে যে টোটাল আসলে ম্যাক্সিমাম ডিমান্ড কত। আর এটা এখানে হিসাব করলেও চলবে, বাট যদি সব থেকে ভালো হয় এটা গ্রাফ আঁকাই নেন, তাহলে হচ্ছে সব থেকে হিসাবটা সহজ হয়। আর যদি কেউ মনে করেন গ্রাফ ছাড়া ক্যালকুলেশন করব, তাহলে কি করতে হবে? এই যে 8 ঘন্টা, এই 8 ঘন্টায় টোটাল কি পরিমাণ লোড চলতেছে, এই 8 ঘন্টায় টোটাল 300 পরিমাণ লোড চলতেছে। এই 6 ঘন্টায় কি পরিমাণ চলতেছে, 1100 1300 1400 পরিমাণ। এটা হচ্ছে 12 22 2 2400, 13 3 16 1 1700, 200 1 300। এই যে আমরা এইখান থেকে বুঝে ফেলবো যে ম্যাক্সিমাম ডিমান্ড কত। এদের ভিতরে যে বড় সেটাই হচ্ছে আমাদের ওভারঅল সিস্টেমের ম্যাক্সিমাম ডিমান্ড। দ্যাট মিন সেটা হচ্ছে 2400। তখন আমরা বলবো ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য সিস্টেম বা স্টেশন যাই বলি, সেটা হচ্ছে আমাদের 2400। আর ইন্ডিভিজুয়াল কত সেটা তো আমরা জানি, এই যে এর জন্য এটা, এটার জন্য এটা, আর এর জন্য এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, আর এটা হচ্ছে সবাই মিলে যখন রান করতেছে তখন কত ম্যাক্সিমাম ডিমান্ড আছে তত। তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টর আমরা এরকম লিখতে পারি, সাম অফ ইন্ডিভিজুয়াল মানে যে 1000 1300 1100 বাই 2400। তাহলে এটা আসতে এসেছে 1.416। তারপরে বেজ লোড, বেজ মানে হচ্ছে এই যে টোটাল টাইম জুড়ে আমাদের সর্বনিম্ন যে লোডটা সবসময় অ্যাক্টিভ আছে। তাহলে এখানে আমরা দেখতেছি বেজ লোড কত, লোয়েস্ট আমাদের এই যে 300 আছে সব সময়, তাহলে এটাই হচ্ছে আমাদের বেজ লোড।
ফাইন্ড লোড ফ্যাক্টর অফ দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা, পুরো ডিস্ট্রিবিউশন সিস্টেমের আমাদের লোড ফ্যাক্টর বের করতে হবে। তাই প্রথমটার মতো করে পরেরটা, সেটা কত হয়েছে? 300 চলতেছে 8 ঘন্টা, 1400 চলতেছে 6 ঘন্টা, 24। আমি আর গ্রাফ এখানে আসলে না দেখাই হয়ে যাচ্ছে, বাট যদি গ্রাফ দেখাতে চান তো এই লোড হিসাবে কিন্তু গ্রাফ দেখাতে হবে। আমি একটু শর্টকাটে দেখাই গ্রাফটা কিরকম। সব থেকে ভালো হয় হচ্ছে আমরা লোড ওয়াইজ গ্রাফ দেখাই দেবো। দেখেন, আমরা হাই টু লো দেখাবো, তাহলে হিসাব সব থেকে সহজ হবে। হাই হচ্ছে 2400, 2400 আছে কয় ঘন্টা? 3 ঘন্টা জুড়ে। সরি সরি, এক মিনিট। তিন থেকে আট, আট থেকে দুই, দুই থেকে পাঁচ। হুম, হাই টু লো দেখা দিলেও আমাদের চলতেছে, ইন্ডিভিজুয়াল এরকম করা লাগতেছে না। হাই টু লো 24 আছে 3 ঘন্টা জুড়ে। আমি বইতে মনে হয় অন্য গ্রাফ দেখাইছি। আপনি লোড কার্ভ অথবা লোড ডিউরেশন কার্ভ যে কোনো একটা দেখালেই চলবে। এখানে আমি, তো আমি হচ্ছে বইতে যেটা দেখাইছি সেটা হচ্ছে আমাদের লোড কার্ভ, আর আমি এখানে লোড ডিউরেশন কার্ভটা দেখাই দিচ্ছি। আপনারা যে কোনো একটা দিয়ে এই জিনিসটা সলভ করতে পারবেন, সমস্যা না। কার্ভটাও জরুরি না, কার্ভ ছাড়াও এটা সলভ করে ফেলা যায়, জাস্ট বোঝার জন্য আমি দেখাচ্ছি। তো লোড ডিউরেশন কার্ভটা কি হবে? এই হাই টু লো কে কতটুকু রিজিয়নে আছে ওইটুকু শো করতে হবে। তাহলে আমরা প্রথমে হাই টু লো, হাই হচ্ছে 2400 আছে 3 ঘন্টা, তাহলে প্রথমে আমরা 2400টা দেখাবো। এটা মনে করেন আছে কত ঘন্টা? 3 ঘন্টা, তাহলে এটা আমরা 0 থেকে 3 দেব। এর পরবর্তীটা কত? 2400 গেল, তারপর 1700 আছে 5 ঘন্টা। 5 মানে কত? 3 থেকে 5 গ্যাপ যেতে হবে, তার মানে 5 আর 3 8। এর পরেরটা দেখেন আছে 1700, পরে আছে 1400, 1400 আছে 6 ঘন্টা, তাহলে 8 6 14। এটা একটু আপনার মতো করে দিয়ে, কারণ যেহেতু 24 পর্যন্ত নিতে হবে, তাহলে এটা হচ্ছে 2400। এটা করলে একটু হিসাবটা মোটামুটি সহজ হয় এই আর কি। 1700, তাহলে হচ্ছে 1700 পরে 1400, তারপরে 300। এরপরে দেখেন 300 আছে টোটাল, এখানে 8 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 10 ঘন্টা, তাহলে 14 থেকে একবারে 24 পর্যন্ত 300 দিয়ে এই যে এরকম টানে দিলাম। এটা হচ্ছে আমাদের 300। তো এই হচ্ছে আমাদের লোড ডিউরেশন কার্ভ। এটা দিলে সুবিধা হচ্ছে পুরো সিস্টেমের লোড ফ্যাক্টর যখন বের করব, 2400 আছে 3 ঘন্টা, প্লাস 1700 আছে 6 ঘন্টা, প্লাস 1400 আছে, সরি 5 ঘন্টা, 1700 আছে 5 ঘন্টা, 1400 হচ্ছে 6 ঘন্টা, 300 হচ্ছে টোটাল 10 ঘন্টা। 24 দ্বারা ভাগ করলে এটা হবে অ্যাভারেজ লোড, আর ম্যাক্সিমাম তো 2400 আমরা এখানে দেখতে পাচ্ছি। করে দিলে আমাদের ওভারঅল সিস্টেমের লোড ফ্যাক্টরটা বের হয়ে যাবে। 2400 গুণ 3 প্লাস 1700 গুণ 5 যোগ 1400 গুণ 6, 300 গুণ 10 ডিভাইডেড বাই 24 করলে হবে অ্যাভারেজ। ওই ভাগ মানে নিচে আসলে গুণ হয়ে যায়। 2400 করে দিলে দেখেন আমাদের চলে আসতেছে 0.47, 47 লিখে দিলেই চলতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা দেখেন, এটা বলতেছে ইফ অ্যান ইম্পালস ইনপুট ইন টি ইকুয়াল 0 রেজাল্টস ইন অ্যান আউটপুট অ্যাট টি ইকুয়াল 0 to 1 সেকেন্ড। তো এটা আমরা একটু জিনিসটা, কনসেপ্টটা আগে বুঝে নেবো যে আসলে কি বোঝাচ্ছে, এরপরে আমরা ড্র করার ট্রাই করব। মনে করেন আমাদের এখানে একটা সিস্টেম দেওয়া আছে।
এইচ অফ টি দিলাম, এখানে একটা ইনপুট আছে, এটা এক্স অফ টি, এবং আমরা এখানে একটা আউটপুট পাচ্ছি ওয়াই অফ টি। প্রথমে বলতেছে ইফ অ্যান ইম্পালস ইনপুট, ইম্পালস ইনপুট এটা তো আমরা জানি, এটা কি, ওই যে ডেল্টা। তার মানে এই যে ওয়াই অফ টি, এটা আসলে কিভাবে পাওয়া যায়, এক্স অফ টি কনজুগেট অফ এইচ অফ টি। এটা কিন্তু এখানকার মূল সিস্টেম, যে এক্স অফ টির সাথে এইচ অফ টি এর কনভলিউশন করলে আমরা হচ্ছে আলটিমেটলি আউটপুটটা পাবো। যেখানে আমাদের প্রশ্নে বলে দিছে যে আমাদের ইনপুটটা হচ্ছে একটা ইম্পালস ইনপুট, তাহলে যে এক্স অফ টি এর জায়গায় আমরা একটা ডেল্টা বসাই দিব কনজুগেট অফ এইচ অফ টি। কনভলিউশনের প্রপার্টি বলে ডেল্টার সাথে যে কোনো কিছু কনভলিউশন করলে সেই যে কোনো কিছুই পাওয়া যায়, মানে এইচ অফ টি পাওয়া যায়। তার মানে এইখানে আমরা বুঝতেছি যে আমরা আউটপুটে এইচ অফ টি পাবো। আবার প্রশ্নে বলে দিছে আউটপুট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত একটা নন জিরো ভ্যালু, যেটাকে আমরা 1 ধরে নিচ্ছি আপাতত। সেটা হচ্ছে এরকম যে এইখানকার আউটপুট, এই প্রথম সিচুয়েশনের আউটপুট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত এরকম একটা ভ্যালু, এটা 0, এটা 1, আমরা আপাতত অ্যামপ্লিটিউড 1 ধরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এখনকার আউটপুট, কিন্তু দেখতেছি যে আউটপুটটা কার সমান, এইচ অফ টি এর সমান, তাহলে আমরা বলতে পারি যে আসলে এইটাই এইচ অফ টি। তার মানে পরবর্তীবার যখন আবার এই সিস্টেমটা ক্যালকুলেশন করব, তখন এইচ অফ টি এর জায়গায় এই জিনিসটাই আমরা বসাবো। এইটা থেকে মূলত আমরা এরকম জিনিস শিখলাম, মানে আমরা যখন আবার বসাচ্ছি এইচ অফ টি, এখন কিন্তু ইনপুট চেঞ্জ হয়ে যাবে। আগের বার ইম্পালস নিছি, বাট এখন কিন্তু ইনপুট আগের মতো নাই, ইনপুট কত হয়ে গেছে, 1 থেকে 2 পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গুলার। তো রেক্ট্যাঙ্গুলার যদি 1 থেকে 2 পর্যন্ত নেই, তাহলে এখনকার ইনপুট কত দেখেন, এই যে 1 থেকে 2 পর্যন্ত, এই যে এটা হচ্ছে নতুন এক্স অফ টি। এখন আমাকে ওয়াই অফ টি বের করতে হবে। এইচ অফ টি এই যে কোনটা, এটা, কারণ এইচ অফ টি তো চেঞ্জ হবে না, একটা নির্দিষ্ট সিস্টেমের জন্য এইচ অফ টি আগেও যা এখনো তাই। আউটপুট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা তো আউটপুট নিয়ে কনসার্ন না। আমাদের আগের আউটপুট এইচ অফ টি এর সমান ছিল, দ্যাট মিন্স আমরা এটাকে এইচ অফ টি বলতে পারি, সেটা এনে এখানে বসাই দিলাম। এখন এইটা আর এইটার কনভলিউশন করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওয়াই অফ টি। তো রেক্ট্যাঙ্গুলারের কনভলিউশন করাটা মোটামুটি সহজ। আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। কনভলিউশন করতে হলে কি করতে হয়, দুইটা সিগন্যালের ভিতরে যে কোনো একটা সিগন্যালকে, মানে প্রথমত দুইটা সিগন্যালকে আমরা মিরর করব। প্রথমত টাউ ডোমেনকে, আমরা টি ডোমেনকে টাউ ডোমেনে নিয়ে যাব, অথবা টাউ দ্বারা রিপ্লেস করে দেব। দেন দুইটা মিরর করব, মিরর করে একটাকে ফিক্স রাখবো, আর একটাকে আমরা হচ্ছে মুভ করাতে থাকি। তো আমরা এখানে কি করতেছি, এইচ অফ টি কে ফিক্স রাখতে চাই, আর এইটাকে মুভ করাতে চাই। তাহলে জিনিসটা দাঁড়াবে এইরকম, এইচ অফ টি এরকম জায়গায় থাকবে 0 to 1। এখন বলতে পারেন যে এটা তো মিরর করা লাগবে, কারণ ওই যে মিরর আমরা এটার করব না, এইটার করব। তাহলে এটা হচ্ছে 1, এইটা আকার আমি লাগতেছে না, ওয়াই অফ টি বের করব সেটা বিষয় না। এটাকে যদি মিরর করি তাহলে কি দাঁড়ায় দেখেন, এটা মিরর করলে এইরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে -2, এটা 1, আর এটা হচ্ছে এক্স অফ মাইনাস টাউ। আমরা এখন পুরো জিনিসটাকে টাউ দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। এরপরে মিরর করার পরে কি করতে হবে, টি মাইনাস টাউ বানাতে হবে। টি মাইনাস টাউ মানে এই জিনিসটাকে হয় রাইটে অথবা লেফটে কোনো একটা জায়গায় আমরা শিফট করতেছি, কারণ আলটিমেটলি আমরা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত শিফট করতে থাকবো, কনভলিউশন বলতে সেটাই মিন করে। তাহলে মনে করেন আমরা এটাকে শিফট করাই দিলাম টি মাইনাস টাও বরাবর। তো টি মাইনাস টাও বরাবর শিফট করা মানে যেখানে যা আছে ওর সাথে একটা টি যোগ হয়ে যাবে, তাহলে যোগ হলে এটা কত হয়ে যাবে, T-1, এটা হয়ে যাবে T-2। টি মাইনাস টাও করা মানে এইগুলোর সাথে টি যোগ করে দেওয়া। এটা যেটা তৈরি হলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে
এক্স অফ টি মাইনাস টাউ। এবার এই জিনিসটা আমাদের এর উপরে বিভিন্ন জায়গায় নিতে হবে, গুণ করতে হবে, আর হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। এটাই মূলত আমাদের কনভলিউশনের সিস্টেম। কেন? তার কারণ এক্স অফ টি এবং এইচ অফ টি এই দুইটার যদি কনভলিউশন করি, এটার মানে হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত এই দুইজনের টাউ ভার্সন, মানে এক্স অফ, আমরা যেহেতু টি কে মুভ করাবো, তাহলে এইচ অফ টিটাকে আমরা ফিক্সড রাখবো, আর এক্স অফ টি মাইনাস টাও করে দেবো ডি টাও। এইটাই মূলত আমাদের কনভলিউশন। তাহলে প্রথমত আমরা এই সিগন্যালটাকে মুভ করায় এই পর্যন্ত আনি। যেহেতু টি দেওয়া আছে, সিগন্যালটাকে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারবো। এই জায়গাটা কোথায় একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটা চিনতে হবে আমাদের, এটা হচ্ছে মূল বিষয়। এই জায়গাটা হচ্ছে টি মাইনাস ওয়ান যখন জিরোর থেকে কম, সেটা একদম এই পর্যন্ত হতে পারে, আমি বোঝার সুবিধার্থে এখানে রাখলাম। তার মানে এটা হচ্ছে এমন সিচুয়েশন যেখানে টি মাইনাস ওয়ান জিরোর আগে, সেটা একদম জিরোর আগ পর্যন্ত হতে পারে। এখন দেখেন এখানে কোনো কমন এরিয়া নাই, আমরা এই যে দুইটা সিগন্যালের যে গুণ করব, গুণ করলে পাবো জিরো, তাহলে কনভলিউশন কি আলটিমেটলি জিরোই পাবো। তার মানে এই সিচুয়েশনে আমরা কোনো কনভলিউশন পাবো না। এটা কোন সিচুয়েশন? যখন টি এর ভ্যালু একের থেকে কম, আমাদেরকে সবসময় টি এর হিসাবে ক্যালকুলেশন করতে হবে। তার মানে টি এর ভ্যালু যখন একের থেকে কম, তখন আমরা কোনো কনভলিউশন পাবো না, মান পাবো জিরো। এবার সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজে আমরা এইটাকে একদম ফিক্সড রেখে দেবো, এটাকে নড়াচড়া করাবো না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। একে আস্তে আস্তে রাইটে শিফট করাতে থাকবো। তাহলে আগ পর্যন্ত, এখন পর্যন্ত ও এইখানে ছিল, ওকে এবার একটু আমরা এই বাউন্ডারের ভেতরে শিফট করাই দিলাম। এই যে এইটাকে আমরা এই রাইটে শিফট করাতে করাতে এই পর্যন্ত এনে থামালাম। এটা আপনি আরো আগে নিয়ে যেতে পারেন, বাট আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে চাচ্ছি। তাহলে দেখেন এখন আমাদের কমন রিজন কি এইটুকু না? এই জায়গায় লেফটের সিগন্যাল আছে কিন্তু রাইটের নাই, এই জায়গাটুতে রাইটের সিগন্যাল আছে লেফটের নাই। তার মানে গুণফল এখানেও জিরো, এখানেও জিরো, শুধুমাত্র এইখানে গুণফল ওয়ান। কারণ দেখেন এক আর একে গুণফল ওয়ান, কারণ আমাদের তো এই ভেতরে তো কিছু নাই, শুধু এই যে এইটাই তো মেন সিগন্যালের ভ্যালু ওয়ান। তাহলে এক আর একে গুণফল ওয়ান। এখন এই যে এটা কোন রিজিয়ন সেটাও দেখতে হবে। এইটার সবসময় আমরা রাইট সাইড টি মাইনাস ওয়ান লিখবো, লেফট সাইড টি মাইনাস টু লিখবো। তাহলে যে এইটা হচ্ছে টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে টি মাইনাস টু। তাহলে এখন আমরা দেখতেছি টি মাইনাস ওয়ান জিরোর থেকে বড় আর একের থেকে ছোট, এবং এই রিজিয়নটার নাম বলা যায় এইটা। বাট আমরা বলছিলাম সবসময় টি এর রেসপেক্টে লিখতে হবে, তাহলে সব জায়গায় যদি এক যোগ করে দিই, তাহলে এইটাকে বলা যায় টি এর ভ্যালু একের থেকে বড় কিন্তু দুইয়ের থেকে ছোট। এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে আগাতে হবে। এখানে যেহেতু ভ্যালু নন জিরো, ফলে আমরা ইন্টিগ্রেশন করে মান পাবো। তাহলে এইখানে আমরা ওয়াই অফ টি কত লিখতে পারি, এবং নন জিরো আছে কোত্থেকে কোথায়, জিরো থেকে টি মাইনাস ওয়ান পর্যন্ত। গুণফল হচ্ছে ওয়ান ডি টাউ। একের ইন্টিগ্রেশন করলে টাউ হয়, যেহেতু টাউ এর সাপেক্ষে করতেছি। আপার লিমিট টি মাইনাস ওয়ান, লোয়ার লিমিট জিরো, টি এর জায়গায় টি মাইনাস ওয়ান বসাই দিলে কাহিনী শেষ। তাহলে এখানে আমরা আউটপুট পেলাম কত, টি মাইনাস ওয়ান, যেটা অবশ্যই একটা সরল রেখা। যেহেতু আমাদের হচ্ছে যে পাওয়ার ওয়ান, তার মানে এটা একটা সরল রেখা মিল করে। সেকেন্ড, এটাকে তো এইখানে আনলাম, যেটা জিরো আর একের ভিতরে ছিল, এবার বের করে দিতে হবে। তার মানে এই মাথা এতক্ষণ পর্যন্ত এদের ভিতরে ছিল, এখন এদের বাইরে বের করে দিতে হবে। তার মানে ওই মাথা চলে গেল এইখানে, আর এই মাথা তো এদের ভিতরেই পড়বে। এই যে এই ভ্যালুটা হচ্ছে ওয়ান, এটা জিরো, এই যে এটা কত টি মাইনাস টু, আর এটা কত টি মাইনাস ওয়ান। এই যে এই দুইটা জিনিস ফিক্সড রাখতে হবে সব সময়। এখন দেখেন কমন এরিয়া কোনটুকু, এইটুকু না? মানে কত থেকে কত, টি মাইনাস টু থেকে ওয়ান। গুণফল কিন্তু স্টিল ওয়ানই আছে। তাহলে ওয়াই অফ টি সমান ইন্টিগ্রেশন অফ কত থেকে কত,
টি -2 থেকে 1 পর্যন্ত গুণফল 1 টি টাউ, আপার লিমিট 1, লোয়ার লিমিট t-2, মান যদি বসায় 1 মাইনাস টি, মাইনাস মাইনাসে +2, তার মানে দাঁড়ায় হচ্ছে 3 - টাউ, সরি 3 - টি হবে। এবং এটাও দেখে বুঝতেছি টি এর পাওয়ার 1, মানে এটা একটা সরল রেখা, তার মানে এখানে আমরা সরল রেখায় পাচ্ছি। বাট এখানে টি এর ভ্যালু প্লাস, টি এর ভ্যালু বলতে সহগের কথা বলতেছি আর কি, মাইনাস, কারণ এটার ঢাল যাবে হচ্ছে উপরের দিকে আর এটার ঢাল যাবে নিচের দিকে, এটা একটা কমন সেন্স থেকে আপাতত মাথায় আনতেছি। এবার এই যে পেছনের যে পা, এটা এই ভেতরে ছিল, এটাকে আবার বাইরে বের করে দিতে হবে। তাহলে এটাকে যদি বের করে দিই জিনিসটা দেখতে হবে এরকম। এখানে আবার দেখেন কোনো কমন এরিয়া নাই, তার মানে এখানে আলটিমেটলি আবার ওয়াই অফ টি কত হবে, 0। এটা কোন জায়গা? এটা হচ্ছে যেখানে t-2 ভ্যালু 1-এর থেকে বড়। তাহলে এটাকে তো টি আকারে বানাতে হবে, উভয় পক্ষে 2 যদি যোগ করে দিই তাহলে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে এত। তার মানে যেখানে টি এর ভ্যালু 3-এর থেকে বড়, সেটাই হচ্ছে আমাদের এই রিজিয়ন। আচ্ছা, এইখানকার রিজিয়নটা আমরা বের করি না, এটা একটু লিখতে হবে। এটা কোন রিজিয়ন? এটা হচ্ছে t-1 1-এর থেকে বড়। আচ্ছা, এইটা আমরা আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে t-2 0 আর 1-এর ভেতরে। এই যে এটা হচ্ছে t-2 0 আর 1-এর ভেতরে, দেখেন তাই না? এই যে t-2 0 আর 1-এর ভেতরে। তাহলে উভয় পক্ষে যদি 2 যোগ করি কত আসে, 2। তাহলে 2 থেকে 3 পর্যন্ত, মানে আমরা এখন একটা সিদ্ধান্তে আসতে পারি যে এর ভেতরে ওয়াই অফ টি 0, এই রিজিয়নে মানে 1 থেকে 2-এ ওয়াই অফ টি হচ্ছে যে এত, এই রিজিয়নে ওয়াই অফ টি হচ্ছে এত, এই রিজিয়নে আবার ওয়াই অফ টি 0। আচ্ছা, চিত্র আঁকাতে হবে, আমি চিত্রটা আপাতত এখানেই দেখাই দিচ্ছি। এটা মনে করেন আমাদের 0, ওয়াই অফ টি মিন করতেছে, তাহলে কত থেকে শুরু হচ্ছে দেখেন, 1-এর আগ পর্যন্ত মান 0, তার মানে 1 পর্যন্ত আসলে কিছুই থাকবে না, এইদিকে কিছুই থাকবে। 1 থেকে 2 পর্যন্ত এই যে এই সরলরেখা, 1 থেকে 2 পর্যন্ত এই সরলরেখা। আচ্ছা, এটা যেহেতু সরলরেখা, আমরা একবার টি এর জায়গায় 1 বসাবো, একবার টি এর জায়গায় 2 বসাবো, ওই দুইটা বিন্দু জাস্ট যোগ করে দিলে সরলরেখা হয়ে গেল। টি এর জায়গায় যদি 1 বসায় মানটা পাই 0, টি এর জায়গায় যদি 2 বসায় তাহলে 2 থেকে 1 বাদ দিলে হয় মানটা পাই 1। তার মানে এই বিন্দুটা কোথায় হবে? এই যে সেই বিন্দু, কি করতে হবে, যোগ করে দিতে হবে। এবার 2 থেকে 3, তাহলে এটা গেল 2, এটা গেল 3, 2 থেকে 3 পর্যন্ত এটাও একটা সরল রেখা, একই লজিক। একবার টি এর জায়গায় 2 বসাবো, একবার টি এর জায়গায় 3 বসাবো, দুইটা বিন্দু যোগ করে দেবো। টি এর জায়গায় যদি 2 বসায় মান পাই 1, যেটা আগের ভ্যালুই। এটা তো স্বাভাবিক, যেহেতু কন্টিনিউয়াস জিনিস, আগের শেষ পয়েন্ট হবে পরেরটা শুরু, তাই হয়েছে। এবার টি এর ভ্যালু বসাবো 3, 3 বসালে 0 হয়, তার মানে 3-এর জায়গায় মান হবে 0, এই দুইটা বিন্দু যোগ করে দেব। তাহলে এইটাই হচ্ছে আমাদের ওয়াই অফ টি অ্যান্সার। আমার মনে হয় এটা মোটামুটি বুঝতে পারছেন। এই ম্যাথটাতে দেখেন, এখানে আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, এই যে ফিডব্যাক সিস্টেম, এই ইয়ে দিয়ে বলতেছে এখানে ওয়াই এস এস, এটার ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে লিমিট টি টেন্স টু ইনফাইনাইট ওয়াই অফ টি, কে এর ভ্যালু দেওয়া আছে 10। আচ্ছা, এখানে মেইনলি আমাদের কে এর ভ্যালু 10 বলতে আমাদের এই ক্যালকুলেশনটা করা লাগবে, স্টেট স্টেট ভ্যালু বের করা লাগবে যখন কে এর মান 10 হবে আর যখন 25 হবে 25, তখন এখানে আর অফ এস দেওয়া আছে 0,
আচ্ছা, মোটামুটি এইখান থেকে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আউটপুট যেহেতু বের করব, আউটপুটের একটা ইকুয়েশন আমাদের ফর্ম করে নিতে হবে। সেখানে অবশ্যই ইকুয়েশনটা কে এর রেসপেক্টে হবে, যাতে আমরা কে এর মান একবার 10 আর একবার 25 বসাতে পারি, দিয়ে আমাদের আউটপুট যেটা আসবে সেটা ক্যালকুলেশন করলে হবে। তো এখানে আমরা একটা কাজ করি প্রথমত, সেটা দেখেন এটা হচ্ছে আর অফ এস, এটা ওয়াই অফ এস। তাহলে এই যে পজিশনটা আছে, এই পজিশনের ভ্যালুটা আসলে কত? এই পজিশনের ভ্যালু হচ্ছে আর অফ এস থেকে ওয়াই অফ এস বিয়োগ করলে যা থাকবে তাই। আমরা জানি ব্লক যদি সিরিজে থাকে সেটা গুণ মিন করে, তাহলে এইখানকার ভ্যালু কত হবে? এর সাথে কে গুণ করলে যা আসে তাই। তাহলে কে অফ আর অফ এস মাইনাস ওয়াই অফ এস, এখানে সাম আসতেছে এর সাথে, তাহলে এটা যোগ করে দেব। তো টিডি অফ এস বলতে কি, এই যে 1/s মিন করতেছে, তাহলে এটা কত হবে? কে বাই এস, মানে যে 1/s গুণ করা মানে কি এস দ্বারা ভাগ করে দেওয়া। এন্ড দেন আউটপুট ফাইনালি কত হবে? এইটার সাথে এই জিনিসটা গুণ করে দেবো। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এখানে ফাইনালি লেখা শুরু করি যে আমাদের ফাইনাল যে ওয়াই অফ এস এটা কত? ওয়াই অফ এস হচ্ছে এইটার সাথে এটা গুণ। এখন এখান থেকে ওয়াই অফ এস কে আমাদের আলাদা করে ফেলতে হবে। এখন ওয়াই অফ এস কে আলাদা করবো কিভাবে একটু দেখেন। এটার সাথে এটা গুণ, দিয়ে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, দিয়ে এটা গুণ। তাহলে আমরা ওয়াই অফ এস কে যদি এক পাশে আনি, তাহলে কি দাঁড়ায়? 1। এই মাইনাসটা এই পাশে আসলে হয়ে যাবে প্লাস কে বাই এস 75 এস স্কোয়ার প্লাস 10s প্লাস 75 এক পাশে চলে আসলো। আর অপোজিট পাশে কে থাকবে? কে বাই এস আর অফ এস ইন্টু এত। এখন দেখেন আর অফ এস প্রশ্নে বলে দিছে 0, তাহলে এইটার সাথে যদি 0 গুণ করি ইন্টু এত গুণ করি, তাহলে আলটিমেটলি 0ই পাবো। এক মিনিট। আচ্ছা, এটা আর একটু আমরা ই করি, নয়তো আমাদের ইকুয়েশনটা আসলে ইনভ্যালিড আসতেছে। আমরা একটু দেখি বিষয়টা, আর একবার একটু চেক করে দেখি, তারপরে সলিউশনে যাই। আচ্ছা, এই মানটা বসায়, তাহলে জিনিসটা বোঝা একটু ঝামেলা লাগতেছে। এটা তো 0। এখানে মনে হচ্ছে আমাদের কোনো একটা ভ্যালু ভুল হয়েছে। এক মিনিট। আর অফ এস মাইনাস ওয়াই অফ এস কে ইন্টু, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, এইখানে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এর সাথে গুণ না, এটা তো এর সাথে আসলে যোগ। মানে কে ইন্টু এত যোগ হচ্ছে এত, এটার সাথে এই যে 1/s টা আমাদের যোগ হবে, গুণ না, সরি। এটা তাহলে আমাদের একটু ভুল হয়েছে। তার মানে এখানে দাঁড়াচ্ছে কি কাহিনীটা? তো প্লাস এত, দেন, ওকে। এইবার হচ্ছে মোটামুটি আমাদের ঠিক আছে।
আর অফ এস হচ্ছে 0, তাহলে এত সমান এই যে এত ইন্টু এত, এইটা ইন্টু এত প্লাস, এটা তো 0, তাহলে সূত্রে দাঁড়াচ্ছে -k এবারে যে এক পাশে যদি আনি তাহলে ওয়াই অফ এস, আমি একবারে ক্যালকুলেশনটা করে দিচ্ছি। এ পাশে যদি আনি ওয়াই অফ এস কমন নিলে হয় 1 + k ইন্টু এত, দেন আবার যদি এই পাশে পাঠাই দিই তাহলে এটা থাকতেছে উপরে 75 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 10s প্লাস 75, আর নিচে থাকতেছে হচ্ছে 1 + k ইন্টু 75 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 10s প্লাস 75। এবার দেখেন কে চলে আসছে, এখন আমরা ইজিলি কিন্তু এই মান বের করে ফেলতে পারবো। এটাকে আরেক লাইন যদি ক্যালকুলেশন করতে চান করে নেন, আরেক লাইন যদি ক্যালকুলেশন করেন লসাগু করলে এটা হয়, তাহলে এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে, উপরে থাকবে 75, নিচে যে 1/s আছে, আপনি চাইলে এটাকে 1/s এরকম রেখে দিতে পারেন, আর এইটা তাহলে গুণ হয়ে যাবে এভাবে এস স্কোয়ার প্লাস 10s প্লাস 75 প্লাস 75k। এটাই হচ্ছে আমাদের ওয়াই অফ এস এর ভ্যালু। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে ওয়াই এস এস লিমিট টি টেন্স টু ইনফাইনাইট ওয়াই অফ টি, এটা আমাকে কিন্তু বের করা লাগবে। তাহলে এখন ওইটাকে আমরা এস ডোমেইনে যদি ক্যালকুলেশন করি, তো যেহেতু এটা এস ডোমেইনে আছে, এটাকে এস ডোমেইনে করলে কি হয়, টি ডোমেইন থেকে এস ডোমেইনে করলে কি হয়, লিমিট আসলে এটা হচ্ছে ইনফাইনাইট, ইনফাইনাইট থাকলে এস এর জন্য এটা হয় লিমিট টেন্স টু 0, আর ওয়াই অফ টি এর জায়গায় হয়ে যাবে এস ওয়াই অফ এস সমান, এই দেখেন এস গুণ হচ্ছে, তাহলে এই এস আর 1/s কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটাকে লেখা যায় লিমিট এস টেন্স টু 0 75 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 10s প্লাস 75 প্লাস 75k। তাহলে যখন কে সমান 0 তখন এই ওয়াই অফ এস এস সমান কত, এস এর মান 0 বসাবো, আর কে এর মান হচ্ছে, সরি কে এর মান 0 না, কে এর মান দুইটা দিছে, একটা হচ্ছে 10 আর একটা 25, তাহলে কে এর মান যখন 10 বসাবো এবং এস এর মান তো 0 বসাতেই হবে, তাহলে 0 কাটা 0 কাটা, তাহলে থাকতেছে 75/75 প্লাস 75 গুণ 10, মানে এই যে এরকম থাকতেছে 75 ডিভাইডেড বাই 75 প্লাস 75 গুণ 10, তাহলে এটা আসতেছে 1/11 অথবা 0.091, এটা আমাদের অ্যান্সার। আর কে সমান যদি 25 হয় তাহলে আমাদের ওয়াই অফ, মানে ওয়াই এস এস টা কত আসতেছে, সবই ঠিক থাকবে, জাস্ট এই যে 10-এর জায়গায় আমরা 25 বসাই দেবো, এটা হচ্ছে 1/26 অথবা 0.03846। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলতেছে, ইফ ব্যান্ডউইথ হচ্ছে এত, পাওয়ার ট্রান্সমিটেড ইজ 100 ওয়াট, PD0 বলে দিছে 40 ডেসিবেল, এই পাথ লস মডেলটা আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা ফলো করে ক্যালকুলেশন করে নিতে হবে। ডি নটটা বলে দিছে কত মিটার, নয়েজ ডেনসিটিটা আমাদের বলা আছে, রিসিভ পাওয়ার কত 1 কিলোমিটার যদি সেন্ডিং এন্ডের জন্য হয়, এসএনআর বের করতে হবে, শ্যানন ক্যাপাসিটি বের করতে হবে। তাহলে দেখেন আমাদের এই যে পাথ লসটা আছে পি অফ ডি সমান, এই জিনিসটা আমাদের এখন ক্যালকুলেশন করে নিতে হবে। এটা শুরু করার আগে আমরা এই যে 30 এটা বের করে নিই, ক্যালকুলেশনটা তাহলে ইজি হবে, 30 log 10, ডি কত,
আমাদের দেখেন 1 কিলোমিটারের জন্য আসলে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমরা 1 কিলোমিটার মানে কি 1000 মিটার নিয়ে নিলাম টোটাল পাথটা, আর ডি নট বলে দিছে 10 মিটার। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমার এই যে এই অংশটুকুর মান চলে আসতেছে, আমি আলাদা বের করে নিচ্ছি আর কি। আচ্ছা, 1000/10 মানে হচ্ছে 100, তো এটা আসতেছে 60। এবার তাহলে পি অফ ডিটা কত আসতেছে? পি অফ ডি নট, তো ডি নট এই যে 40 ডেসিবেল, প্লাস এই জিনিসটা আসলো হচ্ছে 60, তার মানে বলা যায় হচ্ছে 100 ডেসিবেল। ট্রান্সমিটেড পাওয়ার কত? এই যে প্রশ্নে বলা আছে 100 ওয়াট, এটা আমরা কি পরিমাণ পাওয়ার পাঠাচ্ছি সেটা ক্যালকুলেশন করবে। 100 ওয়াট যদি হয়, এইটাকে আমরা ডেসিবেলে যদি কনভার্ট করি তাহলে কত আসে? 10 log 10 100। এটা আসতেছে 20। এটাকে আমরা চাইলে ডিবিএম এও বানাই ফেলতে পারি, যেহেতু এটা ডিবিএম এ আছে এটাকে আমরা ডিবিএম এ রাখি। ডিবিএম করলে কি হয়? ডিবিএম থেকে 30 বিয়োগ করলে ডিবি আসে, তাহলে ডিবির সাথে 30 যোগ করে দিলে আমাদের ডিবিএম আসবে। তার মানে 20 + 30 করলে আসতেছে 50 ডিবিএম। তার মানে এক কথা আমরা ট্রান্সমিটেড পাওয়ার বলতেছি 50 ডিবিএম, লস হচ্ছে এত করে, ওই হিসাবে আমাকে আউটপুট পাওয়ারটা বের করে দেখাইতে হবে যে কত আসে। তাহলে 50 মাইনাস প্রত্যেক, আচ্ছা এত ডিবিএম পার হার্স, তাহলে টোটাল কি পরিমাণ আমাদের লস হচ্ছে সেটা ক্যালকুলেশন করে দেখাইতে হবে। 174 ডিবিএম পার হার্স, এই যে এখানে বলে দিছে কত, 100 কিলো হার্স। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে নিব। এটা একটা কাজ করি, রিসিভিং এন্ডের পাওয়ারটা আগে বের করে ফেলি, যেহেতু এটা ক্যালকুলেশন করতে বলছে, তারপরে আমরা পরবর্তী ম্যাথটা করি, এখানে আরো অনেক ক্যালকুলেশন আছে। প্রথম কথা বলছে রিসিভ পাওয়ার এট 1 কিলোমিটার ফ্রম দ্য সেন্টার, তাহলে রিসিভ পাওয়ারটা আমরা বের করে ফেলি, এত ডিবিএম আসছে, তাহলে ডিবিএম কে আমরা কিভাবে ওয়াট বানাই ফেলতে পারি? 10 টু দি পাওয়ার, সরি এটা তো ট্রান্সমিটেড পাওয়ার, আমরা ডিবিএম টা এখনো ক্যালকুলেশন করি। এই যে টোটাল পাথ লস বলে দিছে 100 ডেসিবেল, 100 ডেসিবেল হচ্ছে আমাদের টোটাল পাথ লস। তাহলে রিসিভ এন্ডে পাওয়ার কি পরিমাণ আমরা পাবো? টোটাল পাওয়ার পাবো হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের এই যে 20 ডেসিবেল, এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। হ্যাঁ, ডিবিএম টা এখন আপাতত কাজে লাগাচ্ছি না, এটা আমরা পরে কাজে লাগাবো। এই যে আমরা এটাতেই করি, যেহেতু ডিবি আছে আমরা ডিবি থেকে ক্যালকুলেশন করি। ট্রান্সমিটে আমরা ডিবি দিচ্ছি 20 ডিবি, মাইনাস টোটাল পাথ লস হচ্ছে 100, তাহলে এটা আসতেছে -80 ডিবি। -80 ডিবি যেহেতু আছে, এটাকে যদি আমরা ওয়াটে দেখাইতে চাই, সেটা দেখাতে হবে 10 টু দি পাওয়ার ডিবি/10, তাহলে ডিবি হচ্ছে -80 ডিভাইডেড বাই 10। তাহলে এটা আসতেছে 10 টু দি পাওয়ার -8 ওয়াট।
তখন এটা আসলে অনেক কমে যাবে। এবার পরবর্তী ইয়েটা আসে, আমাদের যেহেতু এসএনআর বের করতে হবে, যে এই জিনিসটা আসলে নয়েজ ডেনসিটি, এই যে এখান থেকে নয়েজ পাওয়ার বের করে দিতে হবে। এটা আসলে লস না, লস মডেল তো এখান থেকে আসলে নয়েজ পাওয়ারটা বের করে দিতে হবে, এই লসের সাথে এটা দিয়ে। তো নয়েজ পাওয়ারটা কিভাবে বের করে নেব, দেখেন নয়েজ পাওয়ার এন সমান হচ্ছে এন নট। এই এন নটটাই আমাদের সেই স্পেকট্রাল ডেনসিটি। ব্যান্ডউইথ কত, এই যে 100 কিলোহার্টজ, তাহলে এটার সাথে আমরা ব্যান্ডউইথ হিসাব করে টোটাল নয়েজ পাওয়ারটা বের করে নেব। তাহলে নয়েজ পাওয়ারটা কত আসতেছে এখন। এটা যেহেতু ডিবিএম এ দেওয়া আছে, ডিবিএম বলতে এটা আসলে মিলিওয়াটের কোরেসপন্ডিং ক্যালকুলেশনটা বোঝায়। আমরা এটাকে চাইলে কিন্তু ডাব্লু, যেটাকে ওয়াটের কোরেসপন্ডিং ক্যালকুলেশনটা বলে দিই, তো এখানে আমাদের ওয়াট টট আছে, আমরা ওই হিসাবে ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে মাইনাস 174 ডিবিডাব্লিউ যদি থাকে, ডিবিএম যদি থাকে, সেটাকে ডিবিডাব্লিউ করে নিতে হয় কত, -174। ডিবিএম থেকে 30 বিয়োগ করে দিতে হয়, তাহলে এটা হয়ে গেল ডিবিডাব্লিউ ইন্টু ব্যান্ডউইথ কত, হয়েছে 100 কিলোহার্টজ। 100 করে দিলাম, সরি এটা তো এইভাবে ক্যালকুলেশন করলে হবে না, আমরা ভাঙাই নিতে হবে। একটু ভাঙাই ফেলি আমরা। উভয় পক্ষে যদি আমরা ওই যে ডিবি ফরম্যাটে আনি, এটা তো নর্মাল ইয়ে ফরম্যাট, উভয় পক্ষে যদি ডিবি ফরম্যাটে আনি, অর্থাৎ 10 log 10 এন, এ পাশে কত হবে, একই জিনিস নিতে হবে, 10 log 10 এন নট বি। এটা আসলে এন ডিবি মিন করে। আর এখানে দেখেন লগের ভেতরে দুইটার গুণফল, আমরা জানি লগারিদমের সিস্টেম কি, গুণফল থাকলে সেটা যোগ করে দিতে হয়। তাহলে একটা হচ্ছে 10 log 10 এন নট প্লাস 10 log 10 বি। তাহলে এই যে এটা হচ্ছে এন নটের ডিবি ভার্সন, অথবা আমরা ডিবি ডাব্লু ভার্সন বলতে পারি। ডাব্লু ভার্সন বলতে বোঝাচ্ছে যে ওয়াটের করেসপন্ডিং ডিবি যেটা সেটা, প্লাস 10 log 10। এখন দেখেন এটা ইজিলি বের করে ফেলা যায়। এটা করলে আমরা পাবো নয়েজ পাওয়ারটা ডিবিতে কত। এন নট 10, এই যে এটা ডিবিডাব্লিউ, এন নটের ভ্যালুটা ডিবিডাব্লিউ তে করতে হবে, মানে এই যে 174 কে ডিবিডাব্লিউ বানিয়ে নিতে হবে কত, -174 -30, কি করতে হয়, 30 বিয়োগ করতে হয়, তখন এটা ডিবিডাব্লিউ। এইটা প্লাস 10 log 10, এই যে ভির জায়গায় কত বসে দেবো, ব্যান্ডউইথ 100 কিলোহার্জ আছে, তাহলে 100 কিলোহার্জ মানে কত, 100⁻³ এটা আসতেছে -144 ডিগ্রি। 10 দিছি আমরা, সরি 100 না, 100 কিলোহার্জ না, তাহলে 100 × 10⁻³, 100 কিলোহার্জ, তাহলে -154। তাহলে এইটাই হচ্ছে আমাদের নয়েজ পাওয়ারের ডিবি ভার্সন। তাহলে এখন এসএনআর যদি বের করতে চাই, তাহলে কত হবে দেখেন। এটা হচ্ছে আমাদের সেই এসএনআর ডিবি, সরি এসএনআর ডিবি, এটা হচ্ছে আমাদের সি। আচ্ছা এটা আমরা একটু পরে আসি, এসএনআরটা আগে বের করে ফেলি। এসএনআরটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে এস ডিবি থেকে এন ডিবিটা বিয়োগ করলে চলে, অথবা S/N কে ইউনিটলেস বের করে দেন ওইটাকে আমরা ডিবি ভার্সন করবো। যেহেতু এস ডিবি আর এন ডিবি কে আমরা জানি, আমরা এটা আলাদাই বের করে ফেলতে পারবো। এস ডিবি দেখেন এই যে বের হয়ে আছে, পাওয়ার এট রিসিভিং এন্ড, এটা হচ্ছে সিগন্যালের পাওয়ার কত, -80।
-n dB, তো n dB -154, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 154 হয়ে যাবে। এটা আসতেছে 74 dB। এটাই আমাদের অ্যান্সার। এরপরে হচ্ছে শ্যাননস ক্যাপাসিটি। শ্যাননস ক্যাপাসিটি হচ্ছে বি লগ টু 1 + s/n। এইটা হচ্ছে ইউনিটলেস। আমরা চাইলে এটাকে ডিবি থেকে ইউনিটলেস বানাই নিতে পারবো। আমি একটু ক্যালকুলেশন করতেছি, একবারে দেখাই দিই, এখানে আর আমি লিখতেছি না যেহেতু জায়গা সব। বি হচ্ছে 100, অথবা এটা 100ই থাক, আমরা অ্যান্সার কেবিপিএস এ দেখাই দেবো, তাইলেই চলতেছে। 100ই থাক, অ্যান্সার কেবিপিএস এ দেখাবো। ক্যাপাসিটি আসলে বিট পার সেকেন্ডে প্রকাশ করা হয়। লগ টু 1 + খেয়াল করে দেখেন, এটা হচ্ছে s/n। s/n মানে ইউনিটলেস হতে হবে। তো এস এন আর ডিবি যে 74 ডিবি আসছে, এটা ডিবিতে আসছে, ওটাকে ইউনিটলেস করতে হয় 10⁻ডিবি/10। এটা আমি একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটা ডিবি থেকেই আসতেছে। মেনলি এস এন আর ডিবি সমান 10 log 10 s/n। আমাদের লাগবে s/n, তাহলে এখান থেকে s/n কিভাবে বের করতে হয়? এই 10 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। আমি শর্টে ডিবি লিখলাম যাতে বুঝতে পারেন। এবার তাহলে s/n কত হবে? অ্যান্টি লগ যদি করেন তাহলে 10⁻ডিবি/10। এই যে এইটাই মেনলি আমরা করলাম আর কি, যে 10⁻ডিবি/10। এই যে 1 + s/n এর জায়গায় করে দিলাম 10⁻ডিবি, হচ্ছে 74/10, যে 2458.22। এটা তাহলে কি কেবিপিএস। এটাকে যদি কেউ এমবিপিএস করতে চায়, কিলো থেকে মেগা কত, 8 3, তাহলে 1 2 3, 2.458 এমবিপিএস। এইটা অ্যান্সার করে দিলে আমাদের হতো। তো এই হচ্ছে মোটামুটি এই হচ্ছে বিআইডব্লিউটি এর বাকিগুলোর সমাধান।